নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। আর আমি আছি ভালো। আর গুড মর্নিং সকালকে। এখন বাজে করতে 7টা, আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এই যে আমার ছেলে বাইরে থেকে রাস্তা দেখছে। আজকে সকালবেলা কী কাণ্ড হয়েছে জানেন? আমি সকাল 6টার সময় উঠলাম, উঠে ওকে ডাইপার চেঞ্জ করলাম, ওর আমি একটু ওয়াশরুমে গেলাম, গিয়ে এসে আমি একটু শুয়েছি। খালি ওই যদি একটু ঘুমাচ্ছে তাহলে একটু শুয়ে জাস্ট আমি শুয়েছি, আর তার 15 মিনিট পরেই আমার ছেলে খাট থেকে নিচে পড়ে গেছে। সকালবেলা যে কী একটা ভয়ঙ্কর কাণ্ড হয়েছে, কী চেঁচাচ্ছে আমার ছেলে, কোথায় লেগেছে তো বুঝতে পারছি না। তারপর তো ভোলানোর পর ঠিক হয়েছে, মাথায় লেগেছে না হাত পা লেগেছে, ও তো আর বাচ্চা মানুষ, ও তো আর বলতে পারছে না ওর যে লেগেছে। এই যে খালি এখানে দাঁড়াবে আর এই সামনেটা খাটের এই সামনেটাতে খালি চলে যাবে। লেগেছে কোথাও বুঝতেও পারছি না, এতও চেঁচাচ্ছিল। সকাল সকাল কি বাজে একটা অভিজ্ঞতা হলো আজকে। কি ভয় না, বুকের ভেতরটা কাঁপছে, এত জোরে ভয় পেয়ে গেছে। ও তো পড়ে গেছে, কোনোদিন পড়ে না এরকমভাবে। সেনকে বলেছিলাম পড়তে পড়তে বেঁচে গেছে, আর আজকে তো পড়েই গেছে। আর খুব জোরে আমি আর ওর বাবা দুজনেই ভয় পেয়ে গেছি। ওটা আমিও ছুটে এসছে পড়ে যাওয়াতে। সচরাচর লোকে কিন্তু একা একাও না আমার পাশ থেকে উঠলে না বুঝতে পারি আজকে কী কাণ্ড হয়েছে বলুন তো। আজকেও আমার পাশ থেকে উঠেছে ঠিক কথা, কিন্তু একটুখানি না ওকে আজকে তো একটু ঠান্ডা ঠান্ডা আজকে সকালের ওয়েদারটা আছে না, ওই জন্য ওকে না চাদরটা আমি অন্য একটা মোটা চাদর দিলাম ওকে গায়ে দেওয়ার জন্য। নাহলে আমরা দুজনে মিলে একই চাদর গায়ে দিই, আজকে একটু আলাদা দিয়েছি। আর একটু নিচু করে হয়ে গেছে, যে নিচু করার ও না মনে আমাকে খুঁজতে খুঁজতেই পড়ে গেছে নাকি কি বুঝতে পারি। কেন ওটার পর আমাকে ডাকবে নাহলে আমি যেখানটা থাকবো ঠিক ঘুমে ঘুরে আমার কাছে চলে যাবে। কী কারণে পড়ে গেছে কি জানি। আর এই যে দেখুন বাইরে রাস্তা দেখছে। চলুন তাহলে যাই, কি ব্রাশ করবো, ওকে এখনও খাওয়ানো হয়নি, খাওয়াবো, খায়ে তোকে আবার ফেস করবো। তারপর বুকের ভেতরটা না এখনো ওই দৃশ্যটা এলে না ভয় কাঁপছে, এত ভয় পেয়ে গেছি। চলুন তাহলে যাক, খাই বিছনা গোছাই, যে বিছনা কিছু গোছানো হয়নি, গোছানো যাক, আবার পরে কথা বলছি। কোথায় লেগেছে মা? চলুন আজকে আমার জীবনের কিছু কথা আপনাদের শেয়ার করি। এই যে মানুষটাকে দেখছেন বসে আছেন, ইনি তো আমাদের জীবনের সবথেকে বড় ভগবানের মতো এরকম একটা মানুষ। আমার দাদু দিদা ছাড়া হয়তো আমি এতটা বড় হতে পারি, এই যে আমি হতাম না। আমার দাদু দিদা ছাড়া আমার দাদু দিদা পড়াশোনার খরচা থেকে আমাকে ছোটো থেকে মানুষ করা থেকে পুরোপুরি আমার দাদু দিদা, ওরাই আমাদের দেখভাল করেছে, ওরাই সমস্ত কিছু। আর ছোট্ট থেকে আমি মামার বাড়িতেই মানুষ হয়েছি। যেহেতু বুঝতেই পারছেন আমরা 3 ভাই বোন। এবার ভাই থাকতো মায়ের কাছে, আমি আর দিদি দাদু দিদার কাছে থাকতাম। তারপর দিদির বিয়ে হয়ে গেছে, দিদি তো খুব কম বয়সে বিয়ে হয়ে গেছে দিদির। আর তারপরে যে আমি ছিলাম মানুষ, কিন্তু আমি পুরোপুরি মামার বাড়িতে, আমার সব কিছু হয়েছে মামার বাড়িতে। এই মানুষগুলোর জন্য আজকে আমি এই জায়গায় এখনও পর্যন্ত দাঁড়িয়ে। আর আমার দাদু জানেন তো একটা কথা সবসময় বলতো, প্রত্যেকটা ক্ষেত্রে বলতো যে নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে। মানুষ আমাকে সবসময় এই কথাটা বলতো। আমি কিছুদিনের জন্য হয়তো কাজ করেছি, আমি যখন মাধ্যমিক দিই তখন থেকে আমি কাজ করা আরম্ভ করেছি। তখন আমি পার্লারে কাজ শিখছিলাম, পার্লারে কাজ করছিলাম, তারপরে ওষুধের দোকানে কাজ করলাম। আমার তবে থেকে আমার এই জীবনের জার্নিটা শুরু হয়েছে, আমি তখন মাধ্যমিক দিই তখন থেকে। তার আগে আমি যখন 9 পড়ি তখন একটা বাচ্চাকে আমি পড়াতে যেতাম। তখন ওই বয়সে ছোট্ট একটা বাচ্চাকে পড়াতাম। আমি খুব ছোটো থেকেই, জীবনটা আমার খুব স্ট্রাগল করা জীবন। আমি খুব ছোটো থেকেই পড়াশোনা করা নিজের টাকায়, তারপর 11-12 পর্যন্ত পড়েছি নিজের টাকায়, তারপর কলেজে ভর্তি হয়েছিলাম, সেগুলো পুরো নিজে কাজ করতাম, নিজে পড়াশোনার খরচাটা চালাতাম। কতদিন আমার দাদু দিদা আমাদেরকে টানবে, ওনাদেরও তো একটা বয়স, ওনারও তো রিটায়ারমেন্ট, দাদু তখন রিটায়ার হয়ে গেছে। দাদু আগে ভালো কাজ করতো, তারপর দাদু রিটায়ারমেন্ট হয়ে গেছে। তারপর নিজের চেষ্টাতে পড়াশোনাটা চালিয়ে গিয়েছিলাম। তারপর কিছু কলেজে ভর্তি হওয়ার পর আমার মনে হলো না, আমাদের জন্য সব কিছুটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। ওই জন্য কলেজটা পুরো কমপ্লিট না করে কলেজটা ছেড়ে দিলাম। কলেজটা ছেড়ে ওই মেডিসিন লাইনে ওষুধের দোকানে কাজ করছিলাম। ওষুধের দোকানে একটাই কাজ করার কারণ ছিল, পার্লারে কাজ শিখতে কাজ করতে করতে ছেড়ে দিয়ে, পার্লারে প্রচুর পরিমাণে তখন কম টাকা দিত। তখন ওই সময় আমি রোজগার করতাম 2,000 টাকা আমাকে দিত। 2,000 টাকার মধ্যে আমার 600-700 টাকা গাড়ি ভাড়াতে চলে যেত, তারপর খাওয়া খরচা, তারপর টুকটাক লেগেই আছে, তার বেশি গাড়ি ভাড়া যেত তো, কম যেত না তখন। এই জন্য আমি পার্লারের কাজটা ছেড়ে দিয়ে চলে গেছিলাম মেডিসিন ওষুধের লাইনে কাজ করতে, ওষুধের গোডাউনে কাজ করছিলাম। তখনও করছিলাম, বিয়ের পরেও একটা বছর আমি কাজটাকে পুরো কন্টিনিউ করি। তখন আর সংসার কাজ দুটো না একসাথে আমি আর মেনটেন করে উঠতে পারছিলাম, শরীর আমার আর যেন দিচ্ছিল না।
তারপরে ওই করতে করতে কাজটা আমি ছেড়ে দিলাম। তারপর থেকে পুরো ঘরে বসা। তারপরে ভাবলাম কী করব, একদম ঘরে বসা। এবার দেখো আমার বড় তো তেমন হ্যাপক টাকা একটা রোজগার করে, কিন্তু যা করে আমাদের চলে যায়, এরকম যে খুব বেশি রোজগার করে খুব কম রোজগার করে এরকম না, যা করে চলে যায়। তাও মনে হচ্ছিলো যে নিজে একটু কিছু করা উচিত, কিন্তু ঘরে বসে কী কাজ করবো, হলো না। তারপর 2 বছর কেটে গেল। তারপর আমার 5 বছরের মাথায় আমার ছেলে হয়ে গেল। আমার বিয়ে আজ 5 বছর 5.5 বছর হতে যায়। যখন আমার 5 বছর হবে তখন আমার ছেলে হলো। 1 বছর তো পুরো ছেলের পেটেই থাকে। আমার পুরো জীবনটা এখনও পর্যন্ত স্ট্রাগল করেই চলছে। জানি না এই স্ট্রাগলটা আমার কবে বন্ধ হবে। তারপর মনে হলো একটু ইউটিউবে আসি, একটুখানি কাজকর্ম করিস। তখন সারাদিন ঘরে বসে থাকা ছিল। আমার এর আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, কিন্তু ওটাতে সাবস্ক্রাইবার বাড়ছে না, ভিউজ বাড়ছে না বলে আমি ওটাকে চেঞ্জ করে এটাতে এলাম। যখন মানুষের খেলা করা, বন্ধু বান্ধবের সাথে ঘোরার টাইম, তখন আমি কাজে ঢুকে গেছি। শুধু কিসের জন্য? নিজের পড়াশোনার খরচা চালাবো। তখন দেখতাম বন্ধুদের মা বাবা এই দিচ্ছে ওই দিচ্ছে, কিন্তু আমার পুরোটাই তখন আমার নিজের টাকাতেই চলতো। আর এমনকি ছোটোবেলাতে সবাই কি সুন্দর মা বাবা সাজিয়ে গুছিয়ে দেয়, আমার কিন্তু পুরোপুরি নিজে সাজুগুজু নিজে একাই করতাম। তখন সাজিয়ে দেওয়ার মতো কেউ ছিল না যে আমাকে একটু চুল বেঁধে দেবে, আমাকে একটু সাজিয়ে দেবে, ভালো ভালো জামা কাপড় পরবে, এরকম আমার জীবনে কিছুই ছিল না। ছোটোবেলায় মানুষ যে জিনিসটা পায় না সেটা আমরা পেয়ে বড় হইনি। বিশেষ করে আমি, মানে একটা সব কিছুর একটা ইচ্ছে থাকে না, যে একটু মা একটু আমাকে চুল বেঁধে দেবে, মা একটু সাজিয়ে দেবে, মা একটু খাইয়ে দেবে, এই ব্যাপারগুলো না আমাদের জীবনে ছিল না। আমার দিদাই বা কত করবে, তার সংসার কাজ সমস্ত কিছু তারও। তারপর মামির বিয়ে হয়েছিল, মামির ছেলে মেয়ে সব হয়েছে। আমার মামিও কিন্তু খুব ভালো মানুষ, মা বাবাও ভালো, সবাই ভালো, কিন্তু এই মানুষগুলো আমাদের জন্য প্রচুর করেছে। প্রত্যেকটা মানুষেরই জীবনে ছোটো ছোটো কিছু কাহিনি থাকে, কেউ বলে কেউ বলে না। আজকে তোমাদের সাথে প্রকাশ করলাম, আজ মনটা বিশেষ করে ভালো লাগছে না, ওই জন্য মনে হলো তোমাদের সাথে এই কথাগুলো একটু আমি বলি। জীবনে সব কিছু পাওয়া যায় না, সব কিছু পেয়েও পাওয়া যায় না, এরকম একটা বিষয়। কিন্তু এখন আমি যেই মানুষটার কাছে আছি, সেই মানুষটা আমাকে এত যত্নে রেখেছে, এত ভালোবেসে রেখেছে, মানে তার কাছে আমি সব, এরকম একটা ব্যাপার। প্রচুর যত্ন, ভালোবাসা, সমস্ত কিছু। সেই মানুষটা কিন্তু আমাকে কোনো কিছু এখনও পর্যন্ত আমাকে বুঝতে দেয় না, কোনো কিছুর অভাব বুঝতে চান। হয়তো আজ দিতে পারলো না, কিন্তু আমাকে সেই মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতিটা জিনিস, আমি যদি একবার কেঁদে ফেলি, বা সেই মানুষটা কিন্তু আমাকে ঠিক করে দেয়। চলো তাহলে, অনেক গল্প করছি, আজ ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।